এই এক্সপেকটেশন নিয়েই কি পড়াশোনা স্টার্ট করা হয়েছে যে একটা র্যাঙ্ক করতে হবে? রাজ্যের মধ্যে 5th র্যাঙ্ক হোল্ড করা আর মেয়েদের মধ্যে ফার্স্ট হওয়া দুটোই খুব আনএক্সপেক্টেড। সমাজের প্রতিনিধি হিসাবে কোন কোন বিষয়গুলো চেঞ্জ করে দেবে একেবারে? আমি যদি সিস্টেমের একটা পার্ট হতে পারি। যতটা না আমি কারোর ওয়াইফ, তার থেকেও বেশি মেঘার মা। হয়তো রাস্তায় গেলে বলবো দেখো মেঘার মা যাচ্ছে, আমার পরিচিতিটা মেঘার মা হয়ে গেছে। রিসেন্টলি আমাদের তো সরকার চেঞ্জ হয়েছে, তার কাছে মানে তুমি কি কি এক্সপেকটেশন রাখছো যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আর কি কি করলে বেটার হয়? আচ্ছা, আজও এই সমাজে, আধুনিক সমাজেও মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বাঁচতে হচ্ছে বা বেশ কিছু জায়গাতে তাদের উপর হিংস্রতা নেমে আসছে। সেই জায়গা থেকে মেঘা কি কি করতে চাই? মেঘা সিভিল সার্ভিসে যাওয়ার পর ইউপিএসসি দিয়ে কি কি করবে? তো আমি যদি সিভিল সার্ভেন্ট হতে পারি, মেঘা মজুমদার, তাই তো, রাজ্যে এইচএস পরীক্ষায় 5th র্যাঙ্ক করেছে। তো তোমার এই অনুভূতিটা কেমন? রাজ্যের মধ্যে পঞ্চম হয়ে কেমন লাগছে? ম্যাম সত্যি বলতে রাজ্যের মধ্যে 5th র্যাঙ্ক হোল্ড করা আর মেয়েদের মধ্যে ফার্স্ট হওয়া দুটোই খুব আনএক্সপেক্টেড। যখন প্রেস কনফারেন্স হচ্ছিল, টপ 10-এ যারা আছে তাদের নাম অ্যানাউন্স করা হচ্ছিল, তো যখন শুনলাম যে আমি 5th র্যাঙ্ক হোল্ড করছি এবং ফিমেল টপার, দুটোই খুব আনএক্সপেক্টেড এবং ভীষণ ভালো লাগলো। বাড়িতে সবাই খুব খুশি হয়েছিলেন। আচ্ছা, তো প্রথম থেকেই কি এক্সপেকটেশন ছিল, মানে এই এক্সপেকটেশন নিয়েই কি পড়াশোনা স্টার্ট করা হয়েছে যে একটা র্যাঙ্ক করতে হবে? হ্যাঁ ম্যাম, একটা এক্সপেকটেশন ছিল যে ভালো রেজাল্ট করতে হবে, যতটা আমি পারবো আমি আমার দিক থেকে 100% দেবো। আর তাছাড়া তো বাড়িতে সবাই কমপ্লিটলি সাপোর্ট করেছে সবসময়, তো সবটা মিলিয়ে ইচ্ছা ছিল একটা ভালো রেজাল্ট করার। কিন্তু আমি র্যাঙ্ক করবো বা টপ 10-এ থাকবো ওরমভাবে তো বলা যায় না, যেহেতু এগুলো খুবই আনপ্রেডিক্টেবল। তো সেই জন্যই ভালো রেজাল্টের ইচ্ছা ছিল, তো র্যাঙ্ক হোল্ড করছি জেনে আরও ভালো লাগলো। বাহ, খুব ভালো। তো মেঘার কি কি সাবজেক্ট ছিল এইচএস পরীক্ষা? হ্যাঁ ম্যাম, আমার দুটো ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, ইংলিশ, তার সাথে 4টে সাবজেক্ট ছিল, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি আর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো এই যে 5th র্যাঙ্ক করা মানে একটা ভীষণ ভালো রেজাল্ট। তো এই রেজাল্টটা করতে গেলে স্টুডেন্টদেরকে কতটা পড়াশোনা করতে হবে, মানে তুমি কতটা পড়াশোনা করেছো? ম্যাম সেরকমভাবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে তো ওরমভাবে পড়া হয় না। কোনো দিন 6-7 ঘন্টা, কোনো দিন 4-5 ঘন্টা, বা কোনো দিন 2 থেকে 3 ঘন্টা, যেরকম সময় পেয়েছি একটা দিনে, প্রাইভেট টিউশন, স্কুল সব কিছু ম্যানেজ করে সেই অনুযায়ী পড়েছি। তবে প্রতিদিন পড়তাম কনসিস্টেন্টলি, যাতে কোনো দিন পড়াটা গ্যাপ না পড়ে যায়, সেই অনুযায়ী মেনটেন করতাম। এটা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা ভালো কিছু অ্যাচিভ করার জন্য। সেটাই মেঘা করেছে, তাই তো? আচ্ছা, তো পড়াশোনার পাশাপাশি আর কি কি করা হয় তোমার, মানে হবিস কি কি রয়েছে? হ্যাঁ ম্যাম, পড়ার পাশাপাশি আমি আঁকতে ভালোবাসি, ওয়াটার কালার করি আর অয়েল পেন্টিং রিসেন্টলি শুরু করেছি। গান গাইতেও ভালো লাগে। তাছাড়াও এইচএসের পর আমি রিসেন্টলি চেস খেলা শুরু করেছি, কিন্তু এখনও পুরোপুরি শিখে উঠিনি, তো করছি সেটা। তাছাড়াও মুভিজ দেখা, সিরিজ দেখা, ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, বিভিন্ন ধরনের সব কিছুই আমি দেখি। আচ্ছা, সব কিছুই আছে, খুব ভালো। তো এবার বলছি যে তোমার এর পরবর্তী প্ল্যান কি, মানে এত ভালো একটা রেজাল্ট করেছো, খুবই ভালো, তো এরপরে কি হতে চাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ ম্যাম, তো এখন আমার ইচ্ছা আছে ইংলিশ লিটারেচারে অনার্স কমপ্লিট করব আর সিভিল সার্ভিস পরীক্ষার প্রিপারেশন নেব। সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, তো তার জন্যই প্রিপারেশন নেব। মানে এই ইচ্ছেটা কেন, মানে? হ্যাঁ ম্যাম, আসলে ক্লাস 10-এর পর, ক্লাস 10-এর বোর্ডস দেওয়ার পর আমি জানতে পারি যেরকম সিভিল সার্ভিস পরীক্ষা হয়, তখন আমি জব প্রোফাইল দেখি, সিভিল সার্ভিস পরীক্ষা কী, সিভিল সার্ভেন্টদের কাজ কী, এবং আমার সেটা ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমি হয়তো আমার দিক থেকে আমার যে রকম ক্ষমতা আছে সেই অনুযায়ী কিছুটা হয়তো কন্ট্রিবিউট করতে পারবো, মানে সমাজের জন্য আরো অনেক কিছু করতে। সেই জন্যই ইচ্ছা আমার সিভিল সার্ভেন্ট হওয়ার। খুব ভালো। আর তোমার এর আগে যে মাধ্যমিক প্রথম বোর্ডস এক্সাম, তো সেটা কেমন গিয়েছিল, মানে সেখানে কেমন কি রেজাল্ট? হ্যাঁ ম্যাম, সেটাও ভালো হয়েছিল। আমার স্কোর ছিল 678 আউট অফ 700। তো সেটাও ভালো হয়েছিল, তবে কিছু কিছু ত্রুটি ছিল আমার, যেটা আমি তারপরে অ্যানালাইসিস করেছিলাম নিজেই বসে, মায়ের সাথে বসে। তো আমি আর মা দুজনে মিলে অ্যানালাইসিস করে বুঝেছিলাম কিছু কিছু হয়তো ত্রুটি রয়ে গেছে, সেগুলো চেষ্টা করেছিলাম এইচএসে যাতে রিপিট না করি।
তো কিছুটা সেই অনুযায়ী করেছিলাম, যে কনসিস্টেন্সি অতটা মেনটেন করতে হয়তো পারিনি আমি ক্লাস 10 বোর্ডসের সময়, যেটা আমি চেষ্টা করেছিলাম এইচএসের সময় যাতে আচ্ছা। হয়ে যায় কনসিস্টেন্টলি পড়ার ব্যাপারটা। তো এইরকম ভাবেই প্রিপারেশন আমি নিচ্ছিলাম। মাধ্যমিকেও যে রেজাল্টের কথা তুমি বললে, যেটা অনেকটাই সুন্দর, মানে সেই জায়গাটা ধরে রাখা, কনসিস্টেন্সিটা মেনটেন করা, এটাও কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং বিষয়। তো প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমিও এটাই বলবো যে এই কনসিস্টেন্সিটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, আর জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে খুব গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়। ঠিক আছে, তো এবার একটু অন্যরকম প্রশ্নে আসি, যে রিসেন্টলি আমাদের তো সরকার চেঞ্জ হয়েছে, তাই তো? তো আমাদের আগামী যে সরকার এসছে তার কাছে মানে তুমি কি কি এক্সপেকটেশন রাখছো যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আর কি কি করলে বেটার হয়? আচ্ছা, আসলে আমি এই মানে রাজনীতি বা এই ধরনের সরকার, সেই বিষয়ে খুব একটা খোঁজ খবর রাখা আমার হয়ে ওঠে না। কিন্তু রাখতে হবে আগামী দিনে হ্যাঁ যখন ম্যাম, তুমি civil service করবে। চেষ্টা করব, মানে এই মানে রাজনীতি বিশেষ করে সেই বিষয়ে খুব বেশি খোঁজ খবর আমার রাখা হয় না। তবে হ্যাঁ, সব স্টুডেন্টরা যারা আছে তারা যাতে নিজের মতো করে, নিজের যা ভালো লাগে, যে কোনো স্ট্রিম, সেটা হতে পারে সায়েন্স বা আর্টস, সেই স্ট্রিম নিয়ে যেন তারা নিজেরা পড়তে পারে এবং কোনো অসুবিধা যাতে না থাকে স্টুডেন্টদের, এটাই। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো নেক্সট যদি বলি যে তোমার পড়াশোনার পাশাপাশি আর বললে যে ছবি আঁকতে ভালো লাগে, তো এগুলোর পেছনে কতটা কি টাইম ইনভেস্ট করা হতো? হ্যাঁ ম্যাম, আমার পরীক্ষা শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে, 4th সেমিস্টার। তো জানুয়ারি মাসে আমি এইগুলো একটু বন্ধই রেখেছিলাম পড়ার জন্য, কিন্তু আপ টু ডিসেম্বর পর্যন্ত আমি করেছিলাম। সেরকমভাবে কিছু প্ল্যানিং থাকতো না, যখন মনে হতো যে অনেকটা পড়েছি, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন, তখন আমি গান গাওয়া বা ছবি আঁকা এগুলো করতাম। তো তোমার কি অনলাইন ক্লাস করা হতো? অনলাইন ক্লাস কখনো কখনো করেছি, খুব মানে কম। এই দুটো আমি যদি বলি যে অনলাইন টিউশন আর হচ্ছে অফলাইন টিউশন, কোনটাকে তুমি বেশি প্রেফার করবে? ম্যাম, আমি অফলাইন বেশি প্রেফার করব। আচ্ছা। কিন্তু অনলাইন যাদের হয়তো বাড়ি থেকে যাওয়া একটু সমস্যা বা প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে, তাদের জন্য অনলাইন বেস্ট অপশন, কারণ সময়টা অনেকটা বাঁচে। বাড়ি থেকে যদি পড়ার নিজের ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, তাহলে অনলাইন অফলাইন দুটোই সমান। পড়ার ইচ্ছাটা যদি থাকে তাহলে অনলাইনেও পড়া যায়, অফলাইনেও পড়া যায়, সেটা কোনো সমস্যা আমার মনে হয় না। এবার অনলাইনে অনেক সুবিধাই আছে, যেমন স্টুডেন্টরা লেট নাইট অনেক সময় রাত করতে জেগে পারে, বা পড়াশোনা একটা করে। ভিডিও বারবার দেখা, একদম, যে কোনো কনফিউশন থেকে গেলে সেটাকে আমরা আবার রিপিট করে দেখতে পারি, যেটা অফলাইনের ক্ষেত্রে হয় না। তো এরকম অনেক সুবিধা কিন্তু অনলাইনে রয়েছে, তাই তো? আবার অনলাইনে আরেকটা অসুবিধাও আছে যে টিচারের সাথে খুব একটা কানেক্ট করা যায় না, যেটা কিন্তু আমরা অফলাইন টিচারের সাথে কানেকশনটা করতে পারি। তো এই হচ্ছে বিষয়। এবার স্যার কিছু বলবেন আপনি? ম্যাডাম যেখানে শেষ করলো আমি সেখান থেকেই শুরু করি, যে অনলাইন এবং অফলাইনে দুটোর কি পজিটিভ কি নেগেটিভ সেগুলো তো তুমি কথা বললে। তো তোমার ক্ষেত্রে তুমি সব ক্লাসই অনলাইন না অফলাইন বেসিসে করেছো? মিক্স বলবো আমি, একটা দুটোরই মিক্স একটা ভার্সন। কখনো কখনো অফলাইন করেছি, কিছু কিছু সময় অনলাইন ক্লাসও করেছি, এরকম যখন হয়েছে। অফলাইনে যে টিচারগুলো ছিল সেগুলো কি তুমি ব্যাচে যেতে না বাড়িতে আসতে? হ্যাঁ হ্যাঁ, ব্যাচে গিয়ে আমি পড়েছি। আচ্ছা, মানে কোনো হোম টিউশন বা তোমার বাড়িতে এসে একেবারে ইন্ডিভিজুয়ালি? না না না, সেভাবে হয়নি কিছু। আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ তোমার টিচার কি প্রতিটি সাবজেক্টের একটি করেছিল নাকি টপার্সদের, অনেকে বলে যে টপার্সদের 2-3টে করে টিচার থাকে, তেমন ব্যাপার ছিল? কখনোই ছিল না। আমার বাংলা, ইংলিশ, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্সের 4জন টিউটার ছিলেন, প্রতিটা সাবজেক্টের একজন করে। আর হিস্ট্রি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি বাড়িতে স্কুলের টিচারদের হেল্প নিয়ে আর মায়ের থেকে গাইডেন্স নিয়ে আমি পড়েছি। আচ্ছা, তুমি মাধ্যমিকে যে নম্বরটি পেয়েছো 678 শুনছিলাম আমি, সেটা তো বোধহয় র্যাঙ্ক আসেনি না? না না, আসেনি, আমার 16th র্যাঙ্ক ছিল, টপ 10 এম ছিলাম না। তারপর এই যে র্যাঙ্ক আনবো বা এইচএসএ এই ব্যাপারটাকে আমি আরো বেটার করব, এই মাইন্ডসেটটা কবে থেকে বিল্ড আপ হলো? ক্লাস 10 বোর্ডসের পর রেজাল্টটা পাওয়ার পর আমার মনে হয়েছিল যে হয়তো কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। তো সেই জন্যই আমি নিজের মতো করে চেষ্টা করছিলাম, যাতে কয়েকটা আমার ভুল ছিল ক্লাস 10-এর বোর্ডসের সময়, মাধ্যমিকের সময়, যেগুলো আমি চেষ্টা করেছিলাম ম্যামকে যেটা বলছিলাম যাতে রিপিট না হয়। সেটাই টপ 10-এ আসার ইচ্ছা অনেকেরই থাকে, আমারও ছিল হয়তো, কারণ এটা যারা যারা
ডেডিকেটেডলি পড়ে হয়তো সবার মনে একটা কোথাও না কোথাও ইচ্ছা থাকে যে টপ 10-এ আসলে ভালো হয়, কিন্তু সেটা তো কেউ সার্টেনলি বলতে পারে না যে আমি টপ 10-এ থাকবই। তো সেইটা একটা বিষয় ছিলই। আমি আমার দিক থেকে চেষ্টা করেছিলাম 100% দেওয়ার, যতটা আমি পেরেছিলাম। বাকিটা তো যা হয়েছে। 11-এর শুরু থেকে তুমি যখন পড়াশোনা শুরু করেছো, অনেকে কি করে যে ক্লাস 11 মানে এটা গুরুত্বহীন বা ক্লাস 11-এ ততটা গুরুত্ব দেয় না, 12টা বোর্ড এক্সাম বলে বেশি গুরুত্ব দেয়। তো তোমার ক্ষেত্রে রুটিনটা কি 11-এর শুরু থেকে একেবারে একটা ফিক্সড রুটিন যে আমাকে এইভাবেই নিয়মিত পড়তে হবে সেরকম কিছু ছিল, নাকি একেবারে যে সময় যতটা প্রয়োজন হয়েছে সেভাবে পড়েছো? ক্লাস 11টা গুরুত্ব দেওয়াটা ভীষণ প্রয়োজন, কারণ প্রতিটা যে সাবজেক্ট আমরা নিচ্ছি ক্লাস 11-এ সেগুলোর বেস তৈরি হওয়ার জন্য 11 ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই সময় আমি তো চেষ্টা করেছিলাম কনসিস্টেন্টলি পড়তে থাকার, তবে ক্লাস 12-এ সেটা আরও বেশি জোর দিয়ে করা হয়েছে। ক্লাস 11-এ হয়তো অতটা জোর দেওয়া হয়নি, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা করেছিলাম, কারণ বেস, প্রতিটা সাবজেক্টের একটা বেস থাকে, সেই বেসটা তৈরি করার পারফেক্ট সময় হলো ক্লাস 11। তো ওই ক্লাসটা যদি আমরা একটু গুরুত্ব দিয়ে করতে পারি তাহলে ক্লাস 12 অনেকটা সুবিধা হয় পড়তে। একদম, তা নাহলে অনেক ব্যাকলগ চলে আসে, যেটা পূরণ করা খুব মুশকিল। তোমার ক্ষেত্রে এই যে পড়াশোনাটা, সেটা কি কোনো নির্দিষ্ট রুটিন ভিত্তিক যে 8 ঘন্টা আজকে পড়তে হবে, 10 ঘন্টা পড়তে হবে, নাকি একেবারে র্যান্ডমলি নেক্সট দিন কি পড়া আছে তার উপর ডিপেন্ড করে? আসলে এরকমভাবে সময় তো বেঁধে দেওয়া যায় না যে 8 থেকে 10 ঘন্টা বা এরকম। তো আমি আমার মতো টার্গেট সেট করতাম, মায়ের সাথে কথা বলে হেল্প নিয়ে, যে আজকে এই সাবজেক্টের কিছু কিছু টপিক আমি চেষ্টা করব কভার করার। তার যতটা সময় লাগে করতাম, যেটুকু হতো না আবার পরের দিন, আবার কিছু যদি বাকি থাকে তার পরের দিন, এইভাবেই আমি কভার করতাম। 4টে মাস অনুযায়ী আমি প্ল্যানিং করতাম যে এই মাসে এইটুকু কমপ্লিট করব, তার পরের মাসে এইভাবে করে আমি করতাম। আচ্ছা, মেঘা মেয়েদের মধ্যে প্রথম হয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এবং 5th র্যাঙ্ক করেছে। তো আমরা জানি যে এই পৃথিবীর যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো এই মেঘা তার সমাজে অবদান রাখতে চায়, আগামীতে সিভিল সার্ভিস বা ইউপিএসসি WBCS এর দিকে যেতে চায়। সেই জায়গা থেকে মেঘা একজন মেয়ে হিসাবে রিসেন্ট কিছু ইনসিডেন্ট আমরা জানি, আরজিকর ঘটনা, এবং মেয়েদের উপর প্রতিনিয়ত, মানে আমরা আজও এই সমাজে, আধুনিক সমাজেও মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বাঁচতে হচ্ছে বা বেশ কিছু জায়গাতে তাদের উপর হিংস্রতা নেমে আসছে। সেই জায়গা থেকে মেঘা কি করতে চাই? মেঘা সিভিল সার্ভিসে যাওয়ার পর ইউপিএসসি দিয়ে কি করবে, মানে মনে হয় কি করবে তুমি? সিভিল সার্ভিস এমন একটা জায়গা যেটা অনেক ডাইনামিক, আমাদের অনেক রকম চান্স দেয়। তো আমি যদি সিভিল সার্ভেন্ট হতে পারি তাহলে আমি জেন্ডার এম্পাওয়ারমেন্টের ওপর কাজ করব, যাতে ছেলেরা এবং মেয়েরা দুটো জেন্ডারই সবাই সমান ইকুয়ালিটি থাকে সেটার উপর আমি নজর রাখবো। এটা আমার ইচ্ছা রয়েছে, জেন্ডার এম্পাওয়ারমেন্টের ওপর যদি আমি কাজ করতে পারি, যদি সুযোগ পাই তাহলে অবশ্যই করব। একদম। আর কি মনে হয় যে একজন সমাজের প্রতিনিধি হিসাবে কোন বিষয়গুলো চেঞ্জ করে দেবে একেবারে? না, ওরম ভাবে তো একেবারে চেঞ্জ করে দেবো সেরকম কিছু হয় না, এটা একটা সিস্টেম। আমি যদি সিস্টেমের একটা পার্ট হতে পারি এবং সেই পার্ট হয়ে নিজের মতো করে কিছু কন্ট্রিবিউট করার সুযোগ পাই, আমি সেইটা চেষ্টা করব একেবারে। আমি বলছিলাম যে এই চেষ্টাটাই তো আমরা করতে পারি, তারপর তো বাকিটা অনেকটাই আমাদের হাতে থাকে না। তো কোন জায়গাতে, যে তুমি বললে ইকুয়ালিটি একটা বিষয় যেটা নিয়ে তুমি কাজ করতে চাও, এছাড়া আর কোন ক্ষেত্রে তুমি কাজ করতে চাও? এটা একটা বিষয়। তাছাড়াও শিক্ষার ক্ষেত্রে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্র আছে, হেলথ কেয়ার সেক্টর, এগ্রিকালচার, বিভিন্ন ক্ষেত্র। এবার আমি যেরম সুযোগ পাবো যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি সেই অনুযায়ী চেষ্টা করবো আমার দিক থেকে কন্ট্রিবিউট করার। মেঘা, একটা কথা শোনা যায় যে ভালো রেজাল্ট বা র্যাঙ্কার সবসময় সায়েন্সের স্টুডেন্টরাই হয়, বা সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায়োরিটি বেশি থাকে। সেক্ষেত্রে তুমি একজন আর্টসের স্টুডেন্ট হয়ে আজকে এই র্যাঙ্কটা এনেছো এবং মেয়েদের মধ্যে একেবারে ফার্স্ট হয়েছো। সেই জায়গা থেকে তোমার কখনো মনে হয়েছে যে আমি একজন আর্টসের স্টুডেন্ট, আমি কি পারবো? এই হীনমন্যতার জায়গায় কখনো নিজের প্রতি প্রশ্ন উঠেছে? না, আমার সেরকম কোনোদিন মনে হয়নি, কারণ ক্লাস 10-এর বোর্ডসের রেজাল্টের পর আমি সিভিল সার্ভিস, যেহেতু আমার ইচ্ছা ছিল সিভিল সার্ভিসের দিকে, তো আমি আমার স্কুলের টিচার, আমার বাবা মা, অন্যান্য অনেক মানুষের সাথে কথা বলেছি, আমার সিনিয়র যারা, এবং তারা আমায় সাজেস্ট করেছিলেন। তাছাড়া আমার নিজের ভালো লাগলো এই সাবজেক্টগুলো পড়তে। সায়েন্স স্ট্রিমে
দুটো স্ট্রিমই আমার মনে হয় বেশ সমানই, আর্ট স্ট্রিম এবং সায়েন্স স্ট্রিম, যার যেটা ভালো লাগে। আমার যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোর চেয়ে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এই সাবজেক্টগুলোর প্রতি আমার ইন্টারেস্ট বেশি ছিল, সেই জন্য আমি আর্ট স্ট্রিম চুজ করেছিলাম। যদি কারোর সায়েন্সের সাবজেক্ট ভালো লাগে তাহলে সে সেই স্ট্রিম চুজ করতে পারে। নর্মালি কি হয় মেঘা, যে আমাদের সমাজের ক্ষেত্রে আমরা দেখি যে একটা কথা প্রসিদ্ধ আছে যে ভালো নম্বর পেলে সায়েন্স, কম নম্বর পেলে আর্টস, সেই জায়গায় মেঘা কোথাও গিয়ে ব্যতিক্রমী। আচ্ছা মেঘা, মা বাবার কথা বলছিলে যে এই শুরু থেকে তোমার যে জার্নি, এই জার্নিটাতে তোমার মা বাবা কতটা তোমাকে হেল্প করেছে বা কিভাবে পাশে থেকেছে? মা বাবা আমায় সবসময় হেল্প করেছে, ওনাদের সাপোর্ট ছাড়া কিছুই হতো না। আমি যখন পড়েছি মা তো আমায় সবসময় গাইড করেছে। আমার প্রাইমারি স্কুল থেকেই মা আমায় পড়ান এবং 11-12 পর্যন্ত। মা হাউসওয়াইফ, কিন্তু উনি আমার পড়ার সময় সবসময় হেল্প করেছেন এবং মানে প্রতিটা সাবজেক্টের কি কি টপিক, কি কি সিলেবাস উনি জানতেন এবং আমাকে সেই অনুযায়ী গাইড করেছেন। আর তাছাড়া আমার মেঘার সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক মেঘার মা। হ্যাঁ বলতে পারেন, কারণ প্রাইমারি থেকেই আমার প্রথম টিচার এবং এখনো টিচার আমার মা। আমার বাবা আমার সবসময় সাপোর্ট করেছে, আমার উপর কোনো প্রেশার ছিল না কোনোদিন। বাবা আমার কোনো প্রেশার ছিল না, আমি আমার মতো করে করেছি। বাবা সবসময় মানে আমার রিফ্রেশমেন্ট, যে কোনো ধরনের রিফ্রেশমেন্ট আমাকে কোনোদিন ভাবতে হয়নি, বাবাই সবটা করেছে, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয়নি তেমন ভাবে। আমার ব্যাক সাপোর্টটা কমপ্লিটলি বাবা দিয়েছে সব সময়। আর আমার স্কুলের যারা টিচার, বাবা কি করেন? বাবার ইলেকট্রনিক সার্ভিস সেন্টার আছে শ্রীরামপুরে, জয় এন্টারপ্রাইজ। আর স্কুলের যারা আমার টিচার আছেন, তোমার স্কুলের নাম বলো আগে। শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুল। আচ্ছা, ওটা গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড? হ্যাঁ, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। তো আমার স্কুলে যারা টিচার আছেন তারাও সবসময় খুব সাপোর্ট করেছেন, যেহেতু আমি ক্লাস 5 থেকেই পড়ছি ওই স্কুলে। ম্যামেরা আমার ওপর আমার চেয়েও বেশি কখনো কখনো বিশ্বাস রেখেছেন যে না তুমি পারবে। তো সেইটা অনেক সময় গিয়ে অনেকটা হেল্প করেছে যে না, ম্যামেরা আমার ওপর এতটা বিশ্বাস যখন করছে, কিছু করার চেষ্টা করতে হবে। ম্যামেরা সবসময় সাপোর্ট করেছেন। যখন মক টেস্ট দিয়েছি, খাতা ম্যামেদের দিয়েছি, ম্যামেরা চেক করে দিয়েছেন। প্রাইভেট টিউটাররাও ভীষণ সাপোর্ট করেছেন। বাড়িতে যারা আছে, আমার দাদু, আমার পিসি, দিদি, আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, সবাই সবসময় সাপোর্ট করেছেন। আমার রিলেটিভস যারা আছেন, তো সবার সাপোর্ট, সবার আশীর্বাদ সবটা নিয়েই হয়েছে। আচ্ছা মেঘা, তুমি তো একটা গন্ডি পার করেছো, একটা বেটার রেজাল্ট করেছো, আগামীতে অনেক ভালো হবে সেই কামনা তো আমাদের তরফ থেকে আছেই এবং সবার তরফ থেকে আছে। তোমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা সবাই চায় তোমার ভালো হোক। তো তুমি তোমার জুনিয়র যারা পরবর্তীতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে এবং যারা মেঘাকে একটা দৃষ্টান্ত হিসাবে নেবে বা মেঘাকে একটা মানে তাদের ইন্সপিরেশন হিসাবে নেবে, সেই জায়গা থেকে মেঘা কি বলতে চাই ওর ছোট্ট ছোট্ট ভাই বোনেদের, যে কি মাইন্ডসেট রেখে পড়াশুনো করা উচিত এবং কেমনভাবে পড়াশুনো করলে তারাও একদিন মেঘার মতো হয়ে উঠতে পারে? আচ্ছা, আমার যারা জুনিয়র আছে, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তাদেরকে একটাই কথা বলবো যে প্রথমত একটা কথা মাথায় রাখা খুব প্রয়োজন, যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্ট যদি কেউ না থাকে তাহলে ভালো রেজাল্ট করাটা খুব মুশকিল। 7-8 ঘন্টা 10 ঘন্টা পড়া আমাদের মেন্টালি এক্সস্টেড করে দেয়। সেক্ষেত্রে 3-4 ঘন্টা 5 ঘন্টা পড়াও ঠিক, কিন্তু প্রতিদিন যেন সেটা আমরা মেনটেন করতে পারি, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হার্ডওয়ার্কের বিষয়টা আমরা অনেক সময় শুনি যে হার্ডওয়ার্ক করতে হয় অনেকটা, সেটা ঠিক কথা, কিন্তু হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটা ভীষণ প্রয়োজন। মানে আমার সিলেবাস, আমার মডেল কোয়েশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সবটা দেখে প্রতিটা সাবজেক্টে কোন কোন টপিকে কোন কোন বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো নিজের মতো করে বুঝে যদি আমরা সেই বিষয়গুলি বেশি জোর দিই, অর্থাৎ স্মার্ট ওয়ার্ক করা, সেটা করলে মনে হয় আরও বেশি সুবিধাজনক হয়ে ওঠে বিষয়টা, ভয়টা অনেকটা কেটে যায়। তো হার্ডওয়ার্কের পাশাপাশি আমি বলবো স্মার্ট ওয়ার্ক করাটা ভীষণ প্রয়োজন। আর তাছাড়াও বলবো যে একার পক্ষে কিছু করা সম্ভব নয়, সকলের সাপোর্টই লাগে, বাবা মা টিচার যারা আছেন সকলের সাপোর্ট লাগে। তো সকলের সাপোর্ট নিয়ে নিজের ওপর ভরসা রেখে নিজের যেটা ভালো লাগে, যে স্ট্রিম আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে, যে কোনো স্ট্রিম নিয়ে পড়া যায়, যেটা যার ভালো লাগে, আমি এটাই সাজেস্ট করবো। আচ্ছা, থ্যাংক ইউ মেঘা। আশা করি তোমার এই সাজেশন সবাই খুব ভালোভাবে নেবে। একটা বিষয়ে আরেকটু সাজেস্ট করতে বলবো, সেটা মেঘার কাছে বন্ধুত্বের ডেফিনেশন কেমন, মেঘা বন্ধুত্বকে কিভাবে দেখতো এবং সেটা মেঘার পড়াশুনোর জীবনে কিভাবে এফেক্ট করেছে?
আমি এক্ষেত্রে বলবো আমি খুব লাকি। আমার স্কুলের এবং আমার প্রাইভেট টিউশনের ব্যাচের কয়েকজন এমন বন্ধু আছে আমার ভীষণ ক্লোজ, যারা আমাকে সবসময় সাপোর্ট করেছে। ইভেন আমার রেজাল্ট আউটের দিন আমাকে তারা কল করেছে সবার আগে যে এরকম রেজাল্ট শুনতে পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তারা আমাকে সবার আগে কংগ্রাচুলেট করেছে। তো এক্ষেত্রে আমি বলবো কিছু বন্ধু থাকা জীবনে ভীষণ প্রয়োজন, কারণ কিন্তু একটা ভালো বন্ধু থাকে। হ্যাঁ অবশ্যই ভালো বন্ধু থাকা, যারা সাপোর্টিভ হবে এবং যারা আমার ওপর বিশ্বাস রাখছে যে না তুই পারবি, তোর একটা ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে। তো এরকম বন্ধু থাকা ভাগ্যের বিষয়। তো আমি লাকি যে আমার এরকম বন্ধু আছে, একটা ফ্রেন্ড সার্কেল আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা, তারা সবসময় সাপোর্ট করেছে এবং এখনও করে। তো হ্যাঁ এটাই। একেবারেই, মানে বন্ধুত্ব সবসময় মানুষকে বিপথে নিয়ে যায় না, বন্ধুত্ব মানুষকে হ্যাঁ, অবশ্যই। সঠিক পথেও নিয়ে যায়, আর মেঘার ক্ষেত্রে সেটা একেবারে সর্বোত্তভাবে প্রযোজ্য। আচ্ছা মেঘা, র্যাঙ্কার যারা হয়, তুমি ম্যামের সাথে যখন কথা বলছিলে তখন আমি শুনছিলাম যে তারা একেবারেই একটা প্রথাগত ভাবনা চিন্তা, তারা বইয়ের মধ্যে বুঁদ হয়ে থাকে, বই ছাড়া কিছু বোঝে না, তাদের ব্যক্তিগত জীবনে খুব একটা তারা খোলামেলা নয়। সেই জায়গায় মেঘা বলছিল যে মেঘা ছবি আঁকতে ভালোবাসে, মেঘা চেস খেলে। এই জায়গাগুলো যে পড়াশুনোর পাশাপাশি হবি বা প্যাশনগুলোকে একটা মানুষ নিয়ে চললেও যে ক্ষতি হয় না, এবং ঠিকঠাকভাবে ইউটিলাইজ করলে সেই জায়গাটা নিয়েও চলা যায়, সেটারও একটা উদাহরণ আমার মনে হয় তুমি সেটা সেই জায়গাটাকে একটু ছাত্রছাত্রীদের বলো, ওদেরকে বলো যে এই ব্যাপারটা ওরা কিভাবে ব্যালেন্স করতে পারে, বা তুমি কিভাবে ব্যালেন্স করতে। আসলে একটা দিনে সারাদিন পড়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা বোঝাটা সবার আগে প্রয়োজন। কারণ আমাদের হিউম্যান ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমাদের পড়াটা ভীষণ প্রয়োজন। তা নাহলে আমরা যেটা প্রথমেই বলছিলাম, আমি যে মেন্টালি এক্সস্টেড হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তখন বই সামনে নিয়ে বসে থাকাটা হয়তো হবে, পড়া কোনো মাথায় আমরা মেমোরিতে স্টোর করতে পারবো না, সেটা সম্ভব হয় না। সেই জন্য রিফ্রেশমেন্টের ভীষণ প্রয়োজন। এবার এটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে। আমার কাছে সেটা গান গাওয়া, ছবি আঁকা, বাবা মার সাথে কথা বলা, অন্যান্য যারা আমার খুব কাছের মানুষ তাদের সাথে কথা বলা, মুভি দেখা, সিরিজ দেখা। অন্য কোনো মানুষের ক্ষেত্রে সেটা রিফ্রেশমেন্টের বিভিন্ন পথ আছে, বিভিন্ন মানুষের কাছে এটা বিভিন্ন রকম হতে পারে। আমার কাছে এটা এইগুলো। তো যার যেটা ভালো লাগে, রিফ্রেশমেন্ট প্রয়োজন, তা নাহলে পড়ার আমরা কোয়ালিটি টাইম বলি, প্রোডাক্টিভিটিটা খুব প্রয়োজন। তো প্রোডাক্টিভ থাকার জন্য রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। একেবারেই। মেঘা, এই যে তোমার ছবি আঁকা বা তোমার চেস, এটা তো আর এখন বসে করা সম্ভব নয়। গান বা আবৃত্তির মধ্যে কিছু একটা যদি তুমি মানে করো বা যদি চর্চা থাকে, তাহলে একটু আমাদেরকে শোনাও। না আসলে আবৃত্তি আমি করি না, আর গান আমার গাইতাম আসলে, কিন্তু আমার গলা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। তো এই মুহূর্তে গান গাওয়াটা একটু কঠিন। তো আমাকে ক্ষমা করবেন, আমি না না অসুবিধা নেই কোনোটাই। মেঘা, আমাদের যে চ্যানেল সেটার নাম হচ্ছে এসওই বাংলা। আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে 9 to 12 সায়েন্স স্টুডেন্ট এবং বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপ, অর্থাৎ পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স এবং বাংলা ইংলিশ পড়াই। তো আমরা সেই পাঠ্যপুস্তকের পড়াশুনোটা করাই বা বোর্ডের সামনে দাঁড়িয়ে পড়াই, কিন্তু আমাদের মনে হয় পাঠ্যপুস্তকের বাইরে একটা বড় পরিসর আছে, যেটা কথা বলা এবং জানা বিষয়গুলো, এবং তোমাদের মতো ছাত্রছাত্রীদের সম্পর্কে তোমরা যে নলেজটা শেয়ার করতে পারো, সেই নলেজটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়া। তো আজকে সেই উদ্দেশ্যেই আমাদের আশা, যাতে তোমার এই নলেজ, তোমার এই প্রতিভার বিচ্ছুরণ কিছুটা হলেও সারা বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে যায়। আর এই যে মেঘাদের মতো ছাত্রছাত্রী যারা খুব ভালো রেজাল্ট করছে, এইভাবে এগিয়ে আসছে, আমাদের এসওই বাংলা থেকে মেঘা, আজকে আমি তোমাকে বলি যে আমরা চেষ্টা করব যে এবার সায়েন্সের পাশাপাশি আর্টসের দিকেও নজর দেওয়ার, যাতে প্রান্তিক ছাত্রছাত্রী বা যারা আছে তারা যাতে অনেকটা উপকার পেতে পারে, এবং অনলাইন সেক্টর তো এখন অনেক বড় একটা জায়গা, সেখান থেকে উপকার পেতে পারে। তুমি এগিয়ে চলো, তোমার এগিয়ে চলার পথ অনেক প্রশস্ত হোক, অনেক ভালো হোক, সুন্দর হোক, এবং সবাই তো আছে তোমার আশেপাশে, যারা যে মানুষগুলো এতদিন তোমার পাশে ছিল। আমরা এটুকু বলতে পারি যে আমাদের ন্যূনতম পরিসরে যতটুকু হবে আমরাও এরপর থেকে পাশে থাকার চেষ্টা করব। কানেক্টেড তো থেকেই গেলাম, নম্বর বা এই সব কিছু আছে, তো আগামীতে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তোমার পাশে থাকার, এবং তুমি এগিয়ে চলো। একটা দিন আমরা দেখব যে মেঘা তার স্বপ্নের উদযাপন করছে এবং স্বপ্নটাকে সফল করে তার কাজ, তার এই যে চিন্তাভাবনা বা এই যে
প্ল্যানিংগুলো করেছে যে এইগুলো চেঞ্জ করবে, সেইগুলো সব সফলভাবে করতে পারছে। এসওই বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এসওই বাংলাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেঘা। নমস্কার, আমি মেঘার মা, আমার নাম মুনমুন মজুমদার। আমরা শ্রীরামপুরে থাকি, শ্রীরামপুর যাত্রা, এটাই আমাদের পার্মানেন্ট নিবাস। আর যেরকম বললাম, ছোট থেকে মেঘা এইভাবেই বড় হয়ে উঠেছে। আর বড় হওয়া বলতে ক্লাস 9-এর পর থেকে ও কী করতে চায় বা কিভাবে এগোবে সেই প্ল্যানিং বা চিন্তাভাবনাটা কিন্তু সম্পূর্ণ ওরই। অনেকে হয়তো মনে করবেন, হ্যাঁ আমরা তো মানে এটা অপ্রত্যাশিত খুশি, ভীষণ খুশি। আরেকটা ব্যাপার যে মেঘা ভীষণ বাধ্য, স্কুলের টিচার, প্রাইভেট টিউটার, বাবা মা সকলেরই খুব বাধ্য। এই জায়গাটায় আমার খুব ভালো লাগে। আরেকটা বড় প্রাপ্তি এখন যে আমার পরিচিতিটা মেঘার মা হয়ে গেছে। আমার নামের পরিচয় যতটা না বেশি, যতটা না আমি কারোর ওয়াইফ, তার থেকেও বেশি মেঘার মা। হয়তো রাস্তায় গেলে বলবো দেখো মেঘার মা যাচ্ছে। এটা যে একটা পেরেন্টের কাছে কতটা খুশি আর কতটা গর্বের, এটা তো বলে বোঝানো যাবে না। আমার খুবই ভালো লাগে এটা। মানে ও মেয়েদের মধ্যে প্রথম হবে এটা আশা করিনি, হয়তো র্যাঙ্ক হতো সেই জায়গাটায়। আর মেঘার বেড়ে ওঠা যদি বলেন, ও ছোট থেকেই ভীষণ সবার সাথে কথা বলতে ভালোবাসতো। যে যেত মানে একদম ছোটো বয়সে, যখন ও স্কুলে ভর্তি হয়নি, বাইরে থাকতো, ও কথা বলতে খুব ভালোবাসে। আর পড়াশোনার জগতে পা রাখার পর এটা আমায় কখনো বলতে হয়নি তুমি পড়ছো না কেন, পড়তে বসতে খুব ভালোবাসতো। মানে পড়াশোনাটাকেই খুব ভালোবাসতো ছোট্ট থেকে। মানে যখন যতটুকু বলেছি, ধরুন ছোটোবেলায় যেমন মেঘা বলেছে যে ক্লাস 8 অবধি আমার কাছেই পড়েছে। তো ধরুন আমি কোনো কাজ দিয়ে গেলাম যে এই পড়াটা এই সময়ের মধ্যে শেষ করে রাখো, ও শেষ করে রাখতো। যে মা আমার ভালো লাগছে না, এই কথাটা কিন্তু মেঘা কোনো দিন বলেনি। আর একই সঙ্গে ক্লাস 3 থেকে সম্ভবত ওর ড্রয়িংটাও শুরু করে। কারণ এই শুরু করার পেছনেও একটা কাহিনী আছে। ও ক্লাসে ফার্স্ট হতে পারছিল না, শুধু ড্রয়িংয়ের নাম্বার শর্ট ছিল বলে, 2 নম্বর বা 3 নম্বর, তার থেকে আগে একজন বেরিয়ে যাচ্ছিলো। তাই মনে করলাম ড্রয়িংয়ে জোর দেওয়ার খুব দরকার আছে। তখন থেকে ওর আঁকার টিচার নিযুক্ত করা হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বছরে তিনি মারা যান, জাস্ট 2 মাস আগে। অলোক স্যার আমাদের সকলেরই খুব প্রিয়। আর মেঘাকে ভীষণভাবে উনি সব দিকে সাপোর্ট দিতেন, ইন্সপিরেশন দিতেন যে মেঘা তুমি পড়াশোনাটা চালিয়ে যাও, তার পাশে আঁকাটা যেটুকু পারবে করবে। তো যাই হোক, তো আঁকাটায় সেই টিচারকে নিযুক্ত করার পর ও আঁকাটায় টপ করতে শুরু করলো। তখন থেকেই ওর স্কুলে র্যাঙ্ক 1। তারপর হাই স্কুলে যাওয়ার পরও প্রতি বছর ও ফার্স্টই হয়েছে। আর হাই স্কুলের টিচারদের তো মানে কথা, ওনারা না থাকলে তো মেঘা আর কিছুই করতে পারতো না। মানে এই করোনার সময় তো ভীষণভাবে সাহায্য করেছেন, যখন যেটা দরকার অনলাইন পড়াশোনা তখন থেকেই আরম্ভ হয়। করোনার পরেও তারপর যখন স্কুল শুরু হলো, ধরুন পরীক্ষার আগে কিছু দরকার, যেই প্রশ্নটা লেখাটা ঠিক হয়েছে কিনা, প্রশ্নের কপি ম্যামেদের দিয়ে আসতেন। ওনারা চেক করে কোথায় কি যুক্ত করতে হবে, কি বেশি হয়ে গেছে সেগুলো মেনশান করে দিতেন। ইভেন এখনও মক টেস্ট দিত, মক টেস্টের খাতা ওনারা ওনাদের সময় মতো দেখে দিতেন যে মেঘা তুমি খাতা দিয়ে যাও, আমরা চেক করে বলে দেবো কোথায় ত্রুটি আছে। স্কুলের কাছ থেকে তো ভীষণ সাহায্য পেয়েছে। একই সঙ্গে প্রাইভেট টিউটার যারা, তারা তো মেঘাকে ভীষণ ভালোবাসে। একই কারণে যে মেঘা যদি অফ হয়ে যায়, কখনো কামাইও করে, ও কোনো দিন হোমওয়ার্ক করে না মানে নিয়ে যেতে ভুলতো না। ওর হোমওয়ার্কটা রোজ করে নিয়ে যেত, বিশেষ করে ইংলিশ। কেননা সকালে পড়াতো, এই জন্য মাঝে মাঝে ওর অফ হয়ে যেত। কিন্তু যেহেতু ও হোমওয়ার্কটা করে নিয়ে যেতে, স্যার কোনোদিন ওকে বকাঝকা করতেন না। এটাই মানে আমি সব ক্ষেত্রে মানে সবার শেষে এটাই বলবো, ওর গুরুভাগ্য ভীষণ ভালো। ও যাদেরকে ছোট থেকে টিচার হিসাবে পাশে পেয়েছে, সবাই ওকে ভালোবেসেছে আর ফুল সাপোর্ট করেছে। এটাই।